নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় মুসলিম সদস্য নেই কেন জানেন কি? প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনাদের দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি নামুল ভূঁইয়া। নরেন্দ্র মোদী গত 9 জুন ধারাবাহিকভাবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন। তিনি ছাড়া ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটের অন্যান্য সহযোগী দলের সদস্য মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 71 জন শপথ গ্রহণ করেছেন। গত 2 মেয়াদের তুলনায় এখনো পর্যন্ত এটাই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ সরকারের সবচেয়ে বড় মন্ত্রী পরিষদ এটা। তবে এই বিরাট আয়তনের নবনির্বাচিত মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী নেই, জানেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নেননি। তার অবশ্য কারণ আছে, এবং সেই কারণ সরাসরি বলতে নাকচ তো করবই না, উপরন্তু বলবো এরা রাজনৈতিক দলের কালপিট। গোটা বিশ্ব দেখেছে এদের যে বর্বরতা মুসলিমদের প্রতি, তা 2002 এর 27শে ফেব্রুয়ারি গুজরাট দাঙ্গার থেকে ক্রমশ প্রকাশ্য। কিছু বিক্রি হয়ে যাওয়া মিডিয়ার জেরে এদের বাড়বাড়ন্ত অনেক। রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিরোধী দলের নেতারা মনে করেন দেশের রাজনীতিতে মুসলমানদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণেই এই প্রবণতা, কিন্তু উদ্বেগজনক। কিন্তু বিশেষজ্ঞদের মতের সঙ্গে আমি সহমত নই। কারণটা না জানলে আপনিও শান্ত হবেন না জানি। প্রতিটি ব্লক, জেলা ও রাজ্যে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক নেতা আছে, কিন্তু তাদের মাথা করতে দেওয়া হয় না। কোথাও বলা হয় তোর দ্বারা হবে না, আবার কোথাও বলা হয় তুই ভোট পাবি না, আর তাদের লাঠি ধরিয়ে দেওয়া হয়, আর তার বিনিময়ে চা সিগারেট আপ্যায়ন করে চ্যাপ্টার ক্লোজ করা হয় তার। তবে বিজেপির দাবি, বিজেপি ধর্ম বা বর্ণের ভিত্তিতে ভোটের টিকিট দেয় না, এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা পটভূমি নির্বিশেষে আপামর জনসাধারণের স্বার্থে কাজ করে থাকেন। এই যে বাক্য, এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা ও ঢপের বৈতরণী। মন্ত্রিপরিষদ কাঠামোটা কেমন হয়েছে এবার? অষ্টাদশ লোকসভায় বিজেপির ঝুলিতে এসেছে 240টি আসন, আর তাদের এনডিএ জোটের শরিকদের কাছে রয়েছে 293টি আসন। গত রোববার প্রধানমন্ত্রী সহ মোট 72 জন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 61 জন সদস্য বিজেপির এবং 11 জন সদস্য এনডিএ শরিক দলের। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই বছর মন্ত্রিসভায় 24 জন ক্যাবিনেট পদমর্যাদা সহ মোট 46 জন সদস্য ছিলেন। মিস্টার মোদীর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 2019 সালে। সেই দফায় মন্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 57। এইবার ওই সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে মোট 72 জন। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পায়নি কোনো মুসলিম সদস্য। ভারতের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এটা একেবারে পরিষ্কার। নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর কিরেন রিজিজুকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী। কিরেন রিজিজুর পাশাপাশি জর্জ কুরিয়েনকেও তার দপ্তরে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কেরালার বিজেপি নেতা জর্জ কুরিয়ান খ্রিস্টান। 2014 সালে ডক্টর নাজমা হেপতুল্লাহ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। রাজ্যসভার এই সাবেক সাংসদ বর্তমানে মণিপুরের রাজ্যপাল। 2019 সালে প্রধানমন্ত্রী মোদী দলের রাজ্যসভার সাংসদ মুখতার আব্বাস নাকভিকে সংখ্যালঘু বিষয়ক বিভাগের দায়িত্ব দিয়েছিলেন, যদিও তিনি 2022 সালে পদত্যাগ করেন, এটা আপনারা জানেন। এরপর বিজেপির স্মৃতি ইরানিকে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কাজেই সেদিক থেকে দেখতে গেলে 2024 সালের লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই 2022 সাল থেকে বিজেপি সরকারের মন্ত্রী পরিষদে কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। সংসদের কোনো কক্ষেই কোনো মুসলিম সাংসদও নেই। তাছাড়া তথ্য বলছে গোটা দেশে বিভিন্ন বিধানসভায় বিজেপির 1000-এরও বেশি বিধায়ক থাকলেও মুসলিম বিধায়ক রয়েছেন মাত্র একজনই। 2011 সালের জনগণনা অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 17.22 কোটি মানুষ মুসলমান সম্প্রদায়ের, এবং এই অঙ্কটা মোট জনসংখ্যার 14.2%। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 24 জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন, যার মধ্যে 21 জন বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলের।
শাহনওয়াজ হোসেন মনে করেন, হাতে গোনা কয়েকজন মুসলিম প্রার্থীকে ভোটে টিকিট দেওয়া হলেও যারা নির্বাচনে জিতেছেন তাদের নিশ্চিত করা উচিত যে সমস্ত সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে যেন কোনোভাবেই বৈষম্যমূলক পদক্ষেপ না নেওয়া হয়। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার সাবেক সাংসদ জাফর ইসলাম বলেন, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো বিজেপিকে হারাতে এবং তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মুসলমানদের ব্যবহার করছে। এই প্রসঙ্গে তার পাল্টা যুক্তি, কোনো দল যদি কোনো মুসলিম প্রার্থীকে টিকিট দেয় এবং মুসলিমরা যদি তাকে ভোট না দেন তাহলে কোন দল তাকে টিকিট দেবে? সেটাও ঠিক। ভারতের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে মুসলিম জনসংখ্যার নিরিখে কিন্তু সংসদে এবং মুসলমানদের প্রতিনিধিত্ব ছিল না। নির্বাচনে মুসলিম প্রার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেলেও সংসদে মুসলিম প্রতিনিধিত্ব ৫% আশেপাশে ঘোরাফেরা করছে। পরিসংখ্যান বলছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ছিলেন ১১৫ জন। ২০২৪ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮ জন। তাহলে কি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে মুসলিম যে সাংসদ বিধায়ক এইগুলো? যুক্তরাষ্ট্রের আমহার্স্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং দিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো গিলেস ভার্নিয়াস বলেছেন, মুসলমানদের বাদ দেওয়ার ব্যাপারে বিজেপির মনোভাব বদলায়নি। এনডিএ শরিক দলের মধ্যে মুসলমানদের অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মুসলিমদের বাদ দেওয়াটা এখন দলের সর্বত্র একটা গ্রহণযোগ্য বিষয়ে দাঁড়িয়েছে, মানে একবারে মূল বিষয়ে দাঁড়িয়ে গেছে যে মুসলিমদেরকে বাদ দিতে হবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অন্য একটি বিষয়েরও উল্লেখ করেছেন তিনি। কি বলেছেন? গিলেস ভার্নিয়াস বলেন, এমনকি কংগ্রেসও খুব বেশি মুসলিম প্রার্থী টিকিট দেয়নি। ২০১৪ সালে দলে মুসলমানদের প্রতিনিধিত্ব হ্রাস পেয়েছে। এর ফলে জনজীবনে মুসলমানদের ভূমিকা হ্রাস করার প্রক্রিয়া আরও দ্রুততা পেয়েছে। আইএনডিআইএ জোটের তুলনামূলক সাফল্য অন্তর্ভুক্তিমূলক রণকৌশলের একটা একেবারে ঝুঁকির সৃষ্টি করে, যেখানে হিন্দুদের অগ্রাধিকার দেওয়া এবং মুসলমানদের প্রান্তিক করা হয়। ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে এনডিএর প্রায় ৩৩% সাংসদ অগ্রসর জাতি, ১৬% সাংসদ জাট ও মারাঠার মতো মধ্যম বর্ণের এবং প্রায় ২৬% সংসদ অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত। এনডিএ সংসদের প্রায় ১০% তফসিলি এবং জাতি থেকে প্রায় ১১% তফসিলি উপজাতির অন্তর্গত। তুলনামূলকভাবে বিরোধী জোট ইন্ডিয়ার প্রায় ১২ থেকে ২১% সংসদ অগ্রসর মধ্যম বর্ণের, প্রায় ৩০% অনগ্রসর শ্রেণী, প্রায় ১৭% তফসিলি জাতি থেকে এবং প্রায় ১০% তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত। মুসলমানদের কাছে পৌঁছানোর চেষ্টা বিজেপি লোকসভা বা বিধানসভা নির্বাচনে মুসলমানদের টিকিট না দিলেও পশমন্দা মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। পশমন্দা মুসলমান বা পশমন্দা বলতে মুসলিম সম্প্রদায়ের সেই গোষ্ঠীকে বোঝানো হয় যারা ওই সমাজে অনগ্রসর জাতির বলে বিবেচিত হয়ে থাকেন। পশমন্দা মুসলিমরা বা মুসলমানরা ভারতে মোট জনসংখ্যার নিরিখে সংখ্যাগরিষ্ঠ বলে মনে করা হয়। ২০২৩ সালের উত্তরপ্রদেশের পৌর নির্বাচনে ১৫,০০০ আসনে ভোট হয়েছিল, সেখানে বিজেপি ৩৯৫ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল। বিজেপির টিকিট পাওয়া ৯০% মুসলিমই পশমন্দা। বিজেপির দিক থেকে এই সংখ্যাকে উল্লেখযোগ্য ঘটনা বলে বিবেচনা করা যায়। ২ বছর আগে দিল্লির পৌর নির্বাচনে বিজেপি ৪ জন পশমন্দা মুসলিমকে টিকিট দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক অসীম আলী বলছেন, কি বলছেন না, বিজেপি পশমন্দা মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। স্থানীয় নির্বাচনে তাদের টিকিটও দিয়েছে তারা। বিজেপি মনে করে জনগণ তাদের নির্বাচিত পশমন্দা মুসলিম প্রার্থীদের ভোট দিতে পারে, কারণ এই নির্বাচনগুলি স্থানীয় ইস্যুতে লড়া হয় এবং এই ভোটে বিজেপি নিয়ন্ত্রিত স্থানীয় প্রশাসনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি স্থানীয় এবং লক্স, তবে বিধানসভা ও লোকসভা ভোটে দলের আদর্শের গুরুত্ব বেশি। সেই কারণেই এই নির্বাচনে বিজেপি মুসলিম প্রার্থীদের টিকিট দেয় না এবং মুসলিম ভোটাররাও বিজেপিকে ভোট দেয় না। কিন্তু আদৌ কি গল্পটা এরকমই? আপনারা দেখেছেন, ভারতের ইতিহাস ঘাঁটলে আপনারা খুঁজে পাবেন যে
আহ, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি যদি কাদেরও হাত থেকে থাকে তারা হলো ইসলাম ধর্মাবলম্বী মুসলিমরা। ইন্ডিয়া গেটেই আপনারা পেয়ে যাবেন তার যে দীর্ঘ তালিকা। ছাড়াও কিন্তু অনেকেই রয়েছেন যাদের সেই তালিকায় বা গেটের নাম ওঠেনি বা তোলা হয়নি বা তুলতে দেয়া হয়নি, এরকম কিন্তু অনেক আছে। বারবার আমরা দেখেছি যে মোদী সরকারের আমলে মুসলিমদেরকে একঘরে করার চেষ্টা, তাদের সুবিধা সুযোগ সুবিধা না দেওয়ার চেষ্টা ইত্যাদি করা হয়ে থাকে। 2002 সালে 27শে ফেব্রুয়ারি আপনারা দেখেছেন গুজরাট দাঙ্গা। তারপরে এই সরকার থাকাকালীন, কেন্দ্রীয় সরকার থাকাকালীন আপনারা দিল্লি হিংসা দেখলেন, আহ বিভিন্নভাবে হাতরাস কাণ্ড দেখলেন, ধর্ষণ কেস। আর এইগুলোকে কিছু তথাকথিত, যাদেরকে রবিশ কুমার বলেছেন মোদি মিডিয়া এবং গদি মিডিয়া, সেই মিডিয়ার জেরে তাদের কিন্তু বাড়ন্ত, অর্থাৎ বিজেপির বাড়ন্ত কিন্তু বেড়েই চলেছে। ইসলাম বিরোধী একটা ভাব দিয়েই চলেছে তারা। দর্শক, কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।